ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? সবাই একটু জয়েন হোক। আজকে কিন্তু একটা টান হবে, টান, বুঝতে পারছো? পড়ালেখা কেমন চলতেছে তোমাদের? কাইন্ডলি জানাইয়া দাও। ঠিকঠাকভাবে সব পড়তে পারতেছো কিনা? আজকে আমরা স্টার্ট করব হচ্ছে, কি স্টার্ট করতে পারি? পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, ওকে। 2 মিনিট ওয়েট করি সবার জন্য। ঠিক আছে? কর্মমুখী বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই ওয়েট, জয়েন হোক। ঠিক আছে, 2 মিনিট পরে শুরু করতেছি। ফাঁকে দিয়ে আমি একটা গ্লাস পানি খেয়ে আসি। ওকে, মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। সবাইকে সময় দিছি, সবাইকে সুযোগ দিছি, আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, এই টানা ক্লাসে তোমাদের অসুবিধা হচ্ছে না তো? পড়তে পারতেছো তো? পড়তে পারতেছো? পরিবেশ রসায়ন আজকে আর কালকে লাগবে, 2 দিন লাগবে আর কি, যদি ভালোভাবে পড়াই। আর কপাল ভালো থাকলে মনে করো 3 দিনও লাগতে পারে আর কি। ওকে, শুরু করি আর কি। আরে প্যারা নাই তো, টানাই তো পড়াচ্ছি এত প্যারা। আসো শুরু করি আর কি। ওকে, ওকে, ঠিক আছে। আসেন আসেন, খেয়াল করেন। ওইখানে খেয়াল করো। আমাদের আজকে নোমানি আছে, নোমানের সাথে কথা বলো। আসো আমরা স্টার্ট করি আর কি। ঠিক আছে, সো প্রথমত আমাদের যে জিনিসটা পড়া লাগবে, পরিবেশ রসায়ন যদি পড়তে চাও আর কি, পরিবেশ রসায়ন যদি পড়তে চাও, প্রথমত তোমাকে এককের যে রূপান্তরটা আছে, সে এককের রূপান্তরটা শিখতে হবে। কি শিখতে হবে ভাই? এককের রূপান্তর শিখতে হবে। তুমি যদি এককের রূপান্তর না পারো, তাইলে কিন্তু হচ্ছে তুমি একটা ঝামেলায় পড়বা, বুঝতে পারছো? সো আমরা আসো শুরু করি আর কি, আমরা শুরু করি। সো আমরা পড়বো হচ্ছে পরিবেশ রসায়ন, তাই তো? ওকে, নাইস, স্টার্ট করি একদম স্টার্ট থেকে। প্রথমে হেডিং দাও এককের রূপান্তর। এককের রূপান্তর মেইনলি হচ্ছে আয়তনের যে এককগুলো আছে এবং চাপের যে এককগুলো আছে, এগুলো নিয়ে ঝামেলা করে দেয়। আয়তন অর্থাৎ ভলিউমের যে এককগুলো আছে, ভলিউমের যে এককগুলো আছে এবং চাপের যে এককগুলো আছে, এগুলো নিয়ে ঝামেলা করে দেয়। দেখেন ভাই, 1 সেন্টিমিটার কিউব
এটাতে আমরা মাঝে মাঝে পরীক্ষার হলে লেখা থাকে 1 সিসি, বা এটা মানেই কি 1 মিলিলিটার, তিনটার ভিতরে কোনো পার্থক্য নাই। 1 সেন্টিমিটার কিউব এটা মানেই কি 1 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার, এটা মানেই হচ্ছে 1 মিলিলিটার। এই সেন্টিমিটার কিউবরে আপনি যদি 1000 দিয়ে ভাগ করেন, অর্থাৎ তোমরা যদি 1000 দিয়ে ভাগ করো, পাবা হচ্ছে মনে করো 1 ডেমি কিউব। কি পাবা? 1 ডিএম কিউব, যেটারে বলি আমরা হচ্ছে 1 লিটার। ঠিক আছে? আবার এই 1 ডিএম কিউবরে তুমি যদি আরও 1000 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা? 1 মিটার কিউব পাবা, যেটা আমরা বলি মনে করো 10 টু দি পাওয়ার 3। একটু খেয়াল করো, যেটা আমরা বলি 10 টু দি পাওয়ার 3 লিটার, বা এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার। কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার। সো এই এককের রূপান্তরগুলো তোমার জানা লাগবে। সো সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার, মিলিলিটার, এটারে 1000 দিয়ে ভাগ করলে ডিএম কিউব পাবো, যেটাকে লিখতে পারি 1 লিটার। এবং ডিএম কিউবকে বা ডেমি কিউবকে আমরা যদি হচ্ছে আরও 1000 দিয়ে ভাগ করি, আমরা কী পাবো? মনে করো 1 মিটার কিউব, যেটারে আমরা লিখতে পারি হচ্ছে 10 কিউব বা 1000 লিটার, বা 10 টু দি পাওয়ার 6 বা 10 লাখ মিলিলিটার। এখন আসলে চাপের এককগুলা যদি দেখি, চাপের এককগুলা, সো চাপের এককগুলাও ইম্পর্টেন্ট। দেখো, যেমন এসটিপিতে 1 এটিএম সমান সমান লিখতে পারি আমরা 760 মিলিমিটার পারদচাপ, এইচজিপি পারদচাপ। এটাই আবার লিখতে পারি, ঠিক আছে, 76 সেন্টিমিটার পারদচাপ। কি লিখতে পারি? 76 সেন্টিমিটার পারদচাপ, এইচজিপি। আবার এই 1 এটিএমকেই বলা হয়, দেখো প্যাসকেল এককে যদি লেখো 101325 প্যাসকেল। এখন তুমি যদি কিলো প্যাসকেল এককে নয়, 1000 দিয়ে ভাগ করতে হবে, 101.325 কিলো প্যাসকেল। বুঝতে পারছো? সো এটাকে আবার এই প্যাসকেল এককে আবার বলা হয় নিউটন মিটার ইনভার্স 2, 325 নিউটন মিটার ইনভার্স 2। সো বিভিন্ন এককে তোমার পরীক্ষার হলে দিতে পারে, বা এই এককের রূপান্তরগুলো আসতে পারে, একটু ভালোভাবে শিখে নাও। এই এককের রূপান্তরগুলো আসতে পারে, কিন্তু একটু ভালোভাবে শিখে নাও। তাহলে 1 এটিএম ভাই কি বলি? 760 মিলিমিটার পারদচাপ। ঠিক আছে? 1 এটিএম 760 মিলিমিটার পারদচাপ, বা 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। আবার লিখতে পারি 101 325 101325 প্যাসকেল, বা 101.325 কিলো প্যাসকেলও বলতে পারি। আবার প্যাসকেলকে আমি লিখতে পারি 101325 নিউটন মিটার ইনভার্স 2। এটা গেল কি আমাদের? এটা গেল একদম সিম্পল হিসাব। এটা গেল কি আমাদের? সিম্পল হিসাব। সিম্পল হিসাব কি? একদম হচ্ছে আমাদের এককের যে রূপান্তরটা আছে সেটা গেল আর কি। এখন আসেন আমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার হইতে হবে। আমাদের 3টা পদ্ধতি আছে, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এসএটিপি, আর একটা হচ্ছে এনটিপি। একটা হচ্ছে এসটিপি, থ্যাংক ইউ। একটা হচ্ছে এসএটিপি, আর একটা হচ্ছে এনটিপি। এই 3টা পদ্ধতি আমাদের পড়তে হবে। তোমরা কি লেখছো কি না বলো তো? সবাই লেখছো? সবাই লেখছো? কাইন্ডলি বলো, সবাই লেখছো? সো আমি একটু তোমাদের সাথে কফি খাই, নাহলে পড়াইতে পারবো না, বুঝছো? তোমরা আবার কেউ নজর টজর দিও না, তোমাদের ভাবি বানায় দিছে সকাল সকাল। অসাধারণ, ভালোবাসার হাতের রান্না, ভালোই লাগে আর কি। ওকে, আসো সামনে যাই। আমাদের 3টা জিনিস সম্বন্ধে জানা লাগবে। একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এসএটিপি, আর একটা হচ্ছে এনটিপি। সো কোনটারে কি বলা হয়? ঠিক আছে, তাপমাত্রা, চাপ, আয়তন। তাপমাত্রা, চাপ, আয়তন ক্লিয়ার হয়ে নাও। এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ঠিক আছে? এসএটিপিটা কি? রুম টেম্পারেচার আর কি, 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। আর এনটিপিতে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস অথবা আমরা বলতে পারি 293 কেলভিন। ঠিক আছে? 293 কেলভিন। তারপর আসো চাপটা। এসটিপিতে আমরা বলি 1 এটিএম চাপ, বা এটারে বলতে পারি 101325
প্যাসকেল বা কিলো প্যাসকেল একে করে লিখি 101.325 কিলো প্যাসকেল। হ্যাঁ, একটা দশমিক আছে হ্যাঁ এদিকে না, 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, তারপরে আসো অ্যাসিটিপিতে আমাদের হচ্ছে চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। আর আমাদের এনটিপিতে চাপ হচ্ছে 1 ATM। এনটিপিতে আর আমাদের এসটিপিতে কোনো ঝামেলা হয় না, চাপ নেই। আয়তনটা যদি আসো, আমাদের এসটিপিতে আয়তন হচ্ছে 22.40414, ঠিক আছে, 22.414 লিটার মোল ইনভার্স। আর হচ্ছে আমাদের এসএটিপিতে হচ্ছে 24.789, এই মানটা অনেক বেশি আসে, লিটার মোল ইনভার্স। এসএটিপিতে আয়তন কত? আর এনটিপিতে আয়তনটা মাথায় রাখবা 24.04 লিটার মোল ইনভার্স। সো এই চার্টটা অনেক কাজে দিবে তোমার, এমসিকিউতে আসে। সো একটু তুলে নাও। ও কেপি দেই নেই, হ্যাঁ আচ্ছা, কিলো প্যাসকেল। ওকে, শেষ ভাইয়া। হ্যাঁ, নাইস। এখন আসো, আমাদের কয়েকটা বিজ্ঞানী আছে যে বিজ্ঞানীগুলা আমাদের অনেক অবদান লাগছিল। তাদের হচ্ছে বিভিন্ন সূত্র দেখব, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, গে লুসাকের সূত্র। আচ্ছা, আগে দেই গে লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। সো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্রে মাথায় রাখবো হচ্ছে কোনটা কনস্ট্যান্ট, সেগুলো আগে বলি। তাপমাত্রা কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট? তাপমাত্রা কনস্ট্যান্ট। আর সূত্রটা কি? সূত্রটা যদি দেখি, P is proportional to 1/v। বয়েলের সূত্রটা কি? P is proportional to 1/v। আর প্যারামিটার হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের গ্যাসের চারটা, P, V, T আর N, অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা আর মোল সংখ্যা। যেহেতু P is proportional to 1/v, তাহলে তাপমাত্রা আর মোল সংখ্যা কনস্ট্যান্ট। যে দুইটা প্যারামিটার তোমার সূত্রে ইউজ করে ফেলবা, বাকি দুইটা প্যারামিটার তোমার কি হিসেবে কাজ করবে? বাকি দুইটা প্যারামিটার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এখন একটু খেয়াল করো, যে দুইটা প্যারামিটার তুমি সূত্রে ইউজ করে ফেলবা, বাকি দুইটা প্যারামিটার তোমার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। চার্লসের সূত্রটা দেখো, চার্লসের সূত্রটা হচ্ছে, মনে করো চাপ কনস্ট্যান্ট, পি আর এন কনস্ট্যান্ট, তাহলে চার্লসের সূত্র কি? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এখন দেখো গে লুসাকের সূত্র, এটা কি? আয়তন কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? আয়তন কনস্ট্যান্ট। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে গে লুসাকের সূত্র। আর অ্যাভোগাড্রোর সূত্রটা যেটা, এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু এন, মোল সংখ্যা সমানুপাতিক। তাহলে এখানে চাপ আর তাপমাত্রা কনস্ট্যান্ট। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখান থেকে যে আমরা গ্রাফগুলা পাবো, এক একটা গ্রাফের স্পেশালিস্টিক রেখা পাবো আর কি, গ্রাফের রেখা পাবো। এই রেখাগুলা কি প্রকৃতির হয়, এটাই কনস্ট্যান্টের উপর নির্ভর করে। সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি পাবো? সমতাপীয় রেখা পাবো, যেটাকে বলা হয় আইসোথার্ম। এটাকে কি বলা হয়? আইসোথার্ম। চাপ যদি কনস্ট্যান্ট হয়, আমরা হচ্ছে সমচাপীয় রেখা পাবো। কি পাবো? সমচাপীয় রেখা পাবো। এটাকে বলা হয় আইসোবারিক রেখা, আইসোবারিক। আর আমাদের যদি আয়তন কনস্ট্যান্ট হয়, তাহলে সম আয়তনীয় কি পাবো? সম আয়তনীয় গ্রাফ পাবো, যেটাকে বলা হয় আইসোকোরিক। কি বলা হয়? আইসোকোরিক। আর চাপ আর তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে এখানে দুই ধরনের গ্রাফ পাবো আমরা, বা দুই ধরনের রেখা পাবো। আইসোথার্মালও পাবো,
সাথে আমরা কি পাবো, আইসো কোরিকও পাবো। সো যেহেতু এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, চাপ এবং তাপমাত্রা। ওকে, সবাই এইটু ক্লিয়ার? মাহমুদুল হাসান বিজয়, আমি তো এসটিপি আর এনটিপি আলাদা করে দেখাই দিছি। এখন তোমার বলছে হয়তো বা আয়তনের ক্ষেত্রে একটু খেয়াল করো, তুমি একটু ভালোভাবে দেখো। আয়তনের ক্ষেত্রে বা চাপের ক্ষেত্রে এসটিপি আর এনটিপি একই প্রদর্শন করে, বাট আয়তনের ক্ষেত্রে দেখো একটা ভিন্নতা আছে, তাপমাত্রার ক্ষেত্রেও ভিন্নতা আছে। সো হয়তো বা কবির স্যারের বই চাপের ক্ষেত্রে বলছে, ভালোভাবে দেখো। ওকে, এখন আসেন আমাদের গ্রাফের পালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এইখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে গ্রাফ। সো একটু খেয়াল করেন, আমরা বুঝতেই পারতেছেন বয়েলের সূত্রের যখন গ্রাফগুলো আঁকবো, এখানে আগে বয়েলের সূত্রের গ্রাফগুলো দিই হেডিং। সো বয়েলের সূত্রে যখন গ্রাফগুলো আঁকবো, আমরা হচ্ছে পি বনাম ভি গ্রাফ আঁকবো, তাই না? কয়েক ধরনের গ্রাফ পাই, পি বনাম ভি, পি বনাম 1/v, আরেকটা পাই হচ্ছে পিভি বনাম পি অথবা পিভি বনাম ভি গ্রাফ পাই। এবং বয়েলের সূত্রের গ্রাফগুলোই অনেক ইম্পর্টেন্ট। যখন পি আর ভি নিচ্ছি, পিটা কই আছে? পিটা আছে ওয়াই অক্ষে, ভিটা কি আছে? এক্স অক্ষে। তাহলে ওয়াই সমানুপাতিক 1/x। যখন পি আর ভি নিচ্ছি, ওয়াই সমানুপাতিক 1/x মানে ব্যস্তানুপাতিক গ্রাফ, এটা আমরা কি বলবো? অধিবৃত্তাকার গ্রাফ, ব্যস্তানুপাতিক গ্রাফ পাবো। এবং তিনটা ভিন্ন তাপমাত্রার জন্য পাইলাম। এটা ধরি আমি T2, এটা ধরলাম T1, এটা ধরলাম T3। এটাকে ধরলাম, একটাকে ধরলাম T2, একটাকে ধরলাম T1, একটাকে ধরলাম T3। যখন P বনাম 1/v ধরি, ধরেন 1/vটা দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি 1/x, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্র আমরা কি পাইলাম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম? পিটাকে ওয়াই অক্ষে ধরলাম এবং 1/vটাকেই এক্স অক্ষে ধরলাম। এক্স এর মানটা কি? 1/v। তাহলে ওয়াই সমানুপাতিক এক্স হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্র। সো ওয়াই সমানুপাতিক এক্স হলে আমরা কি বলি? মূল বিন্দুগামী সরল রেখা আর কি। এটারে কি বলি আমরা? মূল বিন্দুগামী সরল রেখা। তিনটা ভিন্ন তাপমাত্রার জন্য নিলাম। এটাকে নিলাম হচ্ছে মনে করেন T2, এটাকে ধরলাম হচ্ছে না, এটারে ধরি T3, এটারে T1, এটারে T2। আচ্ছা, তারপরে ধরেন পিভি বনাম পি। দেখেন বয়েলের সূত্রে এই পি সমানুপাতিক 1/v, এটাকে আমি একটু সাজায় লিখতে পারি। যেহেতু পিভি আছে, পি সমানুপাতিক 1/v আছে, এটা একটু সাজায় লিখি। দেখো আমি লিখতে পারি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/v, তাই না? পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/v। বা এটারে লিখতে পারি যে সমান সমান কেন আনলাম? সমানুপাতিকের পরিবর্তে আমি সমান সমান আর ধ্রুবক লিখতে পারি। তো দেখো পিভি ইকুয়াল টু ভাই কি লিখতে পারি? কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু কি লিখতে পারি? কনস্ট্যান্ট লিখতে পারি। তো পিভি যদি কনস্ট্যান্ট হয়, এখন একটু বোঝার চেষ্টা করো তোমরা। পিভিটা যদি কনস্ট্যান্ট হয় বা পিভিটা যদি ধ্রুবক হয়, তখন কি হবে? দেখো পিভিটা কি করলাম? কনস্ট্যান্ট করলাম। এখন দেখো পিভিটারে কই নিলাম? পিভিটারে আমি নিলাম হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে কি হয়ে গেল? ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো তোমরা যারা সরল রেখা পড়ছো, এই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে কি? ওয়াই থেকে একটা লম্ব। এখন এখানে পি থাকুক আর ভি থাকুক কোনো সমস্যা নেই, এরকম গ্রাফ হবে। আবার দেখো পিভি বনাম ভি, গ্রাফগুলোও কি সেম, কারণ পিভিটাকে কি ওয়াই ধরছো, ওয়াইটা কনস্ট্যান্ট।
এটারে ধরলাম T500, এটারে ধরলাম ধরো হচ্ছে T500, ধরো এটারে ধরলাম T600, এটারে ধরলাম T700। সেমভাবে এটারে ধরলাম TX, এটারে TY, এটারে TZ। সো আরেকটা সম্পর্ক তোমরা দেখবা বয়েলের সূত্রে বেশি আসে, আরেকটা সম্পর্ক বয়েলের সূত্রে বেশি আসে আর কি, খেয়াল করবা যে কোন তাপমাত্রাটার মান বেশি তোমরা বলো তো। এই ক্ষেত্রে সম্পর্কটা কি হবে বয়েলের সূত্রে? T3 বড় না T1 বড় না T2 বড় বলো তো? বয়েলের সূত্রে কোন তাপমাত্রাটা সবচেয়ে বড়, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা বলবা তোমরা। প্রথমটায় বললা T1 বড়, T2 বড়। আবার দেখি, অনেকে বলতেছে T2, অনেকে T1। ঘটনা কি দেখি তো? পল্লব T1 বড়, T1 তো মাঝখানে আছে। T2 আর T1 এ একটা গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? T2 আর T1 এ কি লেগে গেছে ভাই? একটা গ্যাঞ্জাম লেগে গেছে। দেখেন, যারা মুখস্থ করছেন আজীবন তারা T1 বলতেছেন, কারণ কি T1 T2 T3 এইভাবে মুখস্থ করছেন, বা T3 T2 T1 এইভাবে মুখস্থ করছেন। এই কারণে ভাই একটা গুটিবাজি করছি আপনাদের সাথে, যে তাপমাত্রাগুলো উপর নিচে উল্টাপাল্টা করে দিচ্ছি আর কি। সবসময় মাথায় রাখবেন বয়েলের সূত্রে যে এই যে যতগুলো গ্রাফ আঁকছি, উপরের দিকে যে গ্রাফগুলো থাকবে তার তাপমাত্রাটা সবচেয়ে বেশি হবে। কেন? দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এইখানে কি নিছেন? পি। সো একটা সম্পর্ক আপনি খেয়াল করছেন, পি সমানুপাতিক টি, অর্থাৎ পি উপরের দিকে বাড়তেছে, তার মানে কি তাপমাত্রা উপরের দিকে বাড়বে। আমি ভিটাকে কনস্ট্যান্ট করে দিলাম। আবার দেখেন, পি উপরের দিকে বাড়তেছে, তাপমাত্রা উপরের দিকে বাড়বে। আবার দেখেন, এইখানে যদি আমি ভিটাকে আটকে দেই, পি উপরের দিকে বাড়তেছে, বা এখানে যদি পিটাকে আটকে দেই, ভি উপরের দিকে বাড়তেছে, তাপমাত্রাও বাড়তেছে। একদম সিম্পল হিসাব। সো সবসময় মাথায় রাখবেন, 3 স্টার দিয়ে লেখেন উপরের গ্রাফের, শুধুমাত্র বয়েলের সূত্রে, হ্যাঁ, শুধুমাত্র বয়েলের সূত্রের যে গ্রাফগুলো আছে, গ্রাফে উপরের লাইনের তাপমাত্রা বেশি, ঠিক আছে? তাপমাত্রা বেশি, এটা শুধু বয়েলের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে উল্টাটা হবে, হ্যাঁ। উপরের গ্রাফের তাপমাত্রা বেশি। এখন দেখেন, বয়েলের সূত্রে এটা দিলে কি হবে? রেঞ্জটা T2, তারপরে কি হবে? T1, তারপরে T3। এটার ক্ষেত্রে কি হবে? T3 উপরে আছে, তারপরে T1, তারপরে কি? T2। এটার ক্ষেত্রে কি হবে? T500 উপরে আছে, T500, তারপরে T600, তারপরে T700। এটার ক্ষেত্রে কি হবে? TX, TY, তারপরে কি? TZ। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে একটু বলেন তো? বয়েলের সূত্রে উপরের গ্রাফের তাপমাত্রা সবচেয়ে বেশি আর কি। পরিমল চন্দ্র বালা, থিওরি তো ভালোই বুঝি ভাই, এইখানে এই ডাইরেক্ট প্রশ্ন আসে, বুঝতে পারছো? এই প্রশ্নগুলা ডাইরেক্ট প্রশ্ন আসে। লাস্টেরটা আইসোথার্মাল অ্যান্ড আইসোবারিক হবে না? হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা আইসোথার্মাল আর আইসোবারিক, ভুল আইসোকোরিক লিখছি, হ্যাঁ আইসোবারিক, কারণ চাপ কনস্ট্যান্ট না। আইসোবারিক ঠিক করে নাও। ক্লিয়ার? দেখেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন অলস বাচ্চারা একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা তুলেন নাই। ওকে, এখন আসেন বাকি যে সূত্রগুলো আছে সেগুলোর গ্রাফগুলো দেখি। চার্লসের সূত্রের গ্রাফ, অ্যাভোগাড্রোর সূত্রের গ্রাফ। চার্লসের সূত্র কি? V is proportional to T। তারপরে গিয়ে-লুসাকের সূত্র কি? P is proportional to T। আর অ্যাভোগাড্রোর সূত্র কি? V is proportional to N। এখন একটু খেয়াল করেন,
চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট ভি আর টি যদি নেন, অর্থাৎ এটা যদি P1 ধরেন বা এটারে যদি P1 ধরেন, এটারে যদি P2 ধরেন, এটারে যদি P3 ধরেন, ঠিক আছে? এই রেখাগুলা কি? এই রেখাগুলোর নাম হচ্ছে আইসোবারিক। এই রেখাগুলোর নাম কি? আইসোবারিক। কেউ কি বলতে পারবেন এই যে এখানে যে ডট ডট দিয়ে স্টার্ট করছে সাকিব ভাই, এই ডট ডট দেওয়ার মানে কি? এই ডট ডট দেওয়ার মানেটা কি একটু বলেন তো সাকিব ভাই। যে ডট ডট দিয়ে স্টার্ট করছি, এই ডট ডট দেওয়ার মানে কি? ঈশা ভাইয়া পড়ার পরেও এক্সাম ভালো হচ্ছে না, কিভাবে পড়তে হবে ভাইয়া প্লিজ একটু পরে বলে দিয়েন। তুমি প্র্যাকটিস কম করো। এক্সাম ভালো তখনই হবে যখন তুমি একটা এক্সামের আগে অন্তত 5 বার প্রশ্ন ব্যাংকটা রিভাইজ দিবা, কটু হইলেও শক্ত। এক্সাম তখনই ভালো হবে তোমার যখন তুমি হচ্ছে একটা এক্সাম দেওয়ার আগে ওই এক্সামের প্রশ্নটা মিনিমাম 5 বার রিভাইজ দিবা। ধরো হচ্ছে আজকে তোমার পরিমাণগত রসায়নের উপর এক্সাম, তুমি হচ্ছে ঢাবির প্রশ্ন সলভ করবা, দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা, দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা, দেখবো তোমার আর আটকাচ্ছে না। এই 3টা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম সলভ করবা, তাও 1 বার না 2 বার না 5 বার। প্রথমবার তোমার কম সময় লাগবে, প্রথমবার তোমার অনেক বেশি সময় লাগবে। দেখবো হচ্ছে এই 3টা বিশ্ববিদ্যালয় সলভ করতে অনেক সময় লেগে যাচ্ছে। পরের বার দেখবা আরেকটু কম, তারপরের যে 3 বার রিভাইজ দিবা শুধু চোখ বোলাবা। বাট রিভাইজ না দিলে ভাই, রিভাইজ না দিলে কখনোই তোমার এক্সাম ভালো হবে না। বাট আমাদের ম্যাক্সিমামের ঝামেলা যেটা, আমরা হচ্ছে হয় 1 বার রিভাইজ দিই বা 2 বার রিভাইজ দিয়ে এক্সামে বসে যাই। এত সোজা না ভাই। হিউম্যান ব্রেইন, এটারে তুমি প্রেশার দিচ্ছ, এটা প্রেশার নিতে পারে, বাট প্রেশার এমনভাবে দিবা যেন এই ব্রেনের থেকে বাইরে দিতে না পারে। বাট আমরা কি করি, যাও তুমি ব্রেনের ভিতরে ঢুকো, তোমার কাজ তো ঢুকাই ব্রেনের ভিতরে। এমনি হবে না, এমনি হবে না আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যেটা বলতেছিলাম আর কি। এই ডট ডট দেওয়ার কারণ কি, আয়তনগুলা থিওরিটিক্যালি কখনো 0 হয় না, এই জিনিসটা মাথায় রাখবা। আয়তনগুলা কি হয় না ভাই, থিওরিটিক্যালি কখনো 0, মানে প্র্যাকটিক্যালি কখনো 0 হয় না, থিওরিটিক্যালি 0 হয়। সো যে তাপমাত্রায় আয়তনটা 0 হয় তাকে কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আর এইখান থেকে আমরা যে একটা রেখা পাই বা যে একটা সূত্র পাই, ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু টি, ঠিক আছে? সো এইখানে এই সূত্রে 1/273কে কি বলা হয়, তাপীয় প্রসারাঙ্ক বলা হয়, ঠিক আছে? তাপীয় প্রসারাঙ্ক বলা হয়, ঠিক আছে, বা থার্মাল কোফিশিয়েন্ট। সো এটা একটু মাথায় রাখবে আর কি, 1/273কে। সো একেবারে সিম্পল জিনিস। এখন যদি আসি কোন চাপটা বড়, দেখো আয়তনের সাথে চাপ কি ব্যস্ত অনুপাতিক। আয়তন কি উপরের দিকে বাড়তেছে, তাহলে চাপ নিচের দিকে বাড়বে, একদম কমন হিসাব। আয়তনের সাথে চাপ কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, আমরা একটু আগে দেখছি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। আয়তন উপরের দিকে বাড়তেছে, চাপ নিচের দিকে বাড়বে। অর্থাৎ এই যে আমার চার্লসের সূত্র, এখানে নিচের যে চাপটা আছে অর্থাৎ P2, তার চাপটা বেশি, তারপরে P1, তারপরে কি P3। বুঝা গেছে? P2, P1, P3। তারপরে আসেন P is proportional to T। এটার যদি গ্রাফগুলো দেখি, P is proportional to T, দেখেন P বনাম T, এগুলো কি পাবো, আইসোবারিক রেখা পাবো। ভি ভি ভি, এটারে যদি ভি 100 ধরি, ভি 200 ধরি, ভি 300 ধরি, জাস্ট নাম্বার দিলাম। সো এইখানেও সেম হিসাব, ভি 100 বড় হবে, তারপরে ভি 200, তারপরে কি ভি 300। কারণ কি, চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এগুলোর কি বলা হবে, আইসোকোরিক রেখা বলা হবে। অ্যাভোগাড্রোর সূত্র যদি দেখি, ভি বনাম এন, যে রেখাগুলো পাবো সমানুপাতিক রেখা, P1 T1 ধরলাম, P2 T2 ধরলাম, P3 T3 ধরলাম। একদম সিম্পল গ্রাফ, ঠিক আছে? এখন চাপের সম্পর্ক আর তাপমাত্রার সম্পর্ক এখানে বের করতে বলে।
সো চাপের সম্পর্কটা কি হবে, P3 বড়, তারপরে P2, তারপরে P1, কারণ কি আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক। বা তাপমাত্রা সম্পর্কটা হবে T1 বড়, কারণ হচ্ছে V এর সাথে তাপমাত্রা সমানুপাতিক, তারপরে T2, তারপরে আমাদের T3। এই সম্পর্কটা অনেক বেশি আসে পরীক্ষায় এই অ্যাভোগাড্রোর সূত্র থেকে। এই সম্পর্কটা একটু তুলে নিও, অ্যাভোগাড্রোর সূত্র থেকে এই জিনিসটা অনেক বেশি আসে। সো এটা একটু তুলে নিও, এটা কিন্তু তোমার কাজে লাগবে আর কি। সো ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এখন আসো আমরা যদি আরেকটু সামনে যাই আর কি। এখন আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করি। পরম শূন্য তাপমাত্রা যেটা, এটা তো আমরা জানি পরম শূন্য তাপমাত্রাটা কত, -273°C, বা এটারে বলা হয় 0 কেলভিন যদি কেলভিনে প্রকাশ করো। আর ফারেনহাইটে যদি এটারে প্রকাশ করো পরম শূন্য তাপমাত্রায়, তখন মানটা আসে হচ্ছে -459°F, -459°F। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে মানটা। সো এটা একটু মাথায় রাখবা, তাইলে আর কোনো প্যারা নাই। তারপরে আসেন হচ্ছে এই যে আমরা এতগুলো সূত্র দেখলাম, খেয়াল করো আমরা যে এতগুলো সূত্র দেখলাম, অর্থাৎ এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো কম্বাইন করলে কি হয় এটাই আমরা শিখবো আর কি। এই সূত্রগুলো কম্বাইন করলে কি হয় এটাই আমরা শিখবো। আসেন আমরা একটু শেখা শুরু করি আর কি, বা শিখে স্টার্ট করি। সো সবগুলো সূত্র মিলে যদি একটা জগা খিচুড়ি বানাই, তাহলে আমরা কি পাবো, আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ যেটা আমরা বলি হচ্ছে PV = nRT। সো এটা হচ্ছে সমীকরণ, বাট এইখান থেকে ঘনত্ব নির্ণয় করতে বলে। সো আমরা ঘনত্ব কিভাবে পাই, দেখো PV = n আমরা কি পড়ছিলাম, n = W/m, মানে মোল সংখ্যা W/m RT। সো এইখান থেকে দেখো আমি কি করব, জাস্ট সিম্পল ভাবে এই V আর m পরস্পরের সাথে ইন্টারচেঞ্জ করব। তাহলে PM, একটু খেয়াল করো কি হবে, PM = W/V × RT। সো W/V কে আমরা কি বলি, ঘনত্ব বলি। ঘনত্ব D = কি, W/V। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে PM = DRT, তাহলে ঘনত্ব D = কি ভাই, PM/RT। সো এইখান থেকে তোমার তিনটা জিনিসের ম্যাথ আসে, ঘনত্ব বের করতে বলে, তারপর হচ্ছে PV = W/m RT, এটা তো ইউজ করবা, PV = nRT ইউজ করবা। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ আর কি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? কাইন্ডলি ভাইয়ারে বলো তো তোমরা ক্লিয়ার কিনা, ভাইয়া অ্যানাউন্সমেন্ট সেকশনটা দেখেছিলেন? ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট সেকশনটা আপনাদের মইনুল ভাইয়া পোস্ট করে রেখেছে, ভার্সন 1টা পোস্ট করে রেখেছে। এরপরে আমরা 2-4 দিনের ভিতরে তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব আর কি, মানে যেই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট ভার্সিটির জন্য, সো সেগুলো দিব। দেন হচ্ছে আমরা রিটেনের জন্য কিছু এক্সট্রা করে দিয়ে দিব আর কি, বুঝতে পারছো? ওকে। আর ম্যাথেরটা তিনটে একসাথেই আসবে, MCQ, সূত্র এবং কোয়েশ্চেন। ওকে, আসো। ক্লিয়ার? এখন আসেন, পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে তো কোনো গ্যাস নাই আর কি। সো অনেক গ্যাসই আছে হচ্ছে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি দেখায় আর কি, ঠিক আছে? সো ওইটা আমরা বক্রের মাধ্যমে দেখি। বাট এই বাস্তব গ্যাসসমূহ কিভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে
এর জন্য কাজ করছিলেন আমার তোমার সবার বড় ভাই বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, আমার খুব কাছের বড় ভাই বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। আসলে একটা চাপা মারলাম আর কি। সো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস একটা স্পেশাল সমীকরণ দিয়েছিলেন, সে কী করছিলেন এই সমীকরণে চাপটা সংশোধন করছিলেন, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ওয়ালস সমীকরণ। সো এই সমীকরণ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে? প্রথমত প্রশ্ন আসে হচ্ছে এই এ আর বি এর একক কি, এদের কি একক কি। সো একটু খেয়াল করো, সে কি করছিল, চাপটাকে সংশোধন করছিল বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। তাহলে এই যে এন স্কোয়ার এ প্লাস ভি স্কোয়ার এই অংশটাকে আমরা কি বলতে পারি, চাপ বলতে পারি। দেখো এ এর আমরা কি করব, একক বের করব, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এই অংশটা কি চাপ। তাহলে দেখো এন স্কোয়ার এ ইকুয়াল টু কি লিখতে পারি, পি ভি স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু পি ভি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এন স্কোয়ার। পি কত, এটিএম, ভি এর একক কত, লিটার স্কোয়ার, এন এর একক কত, মোল হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। এটা হচ্ছে এ এর একক। তারপরে বি এর একক দেখো কি বলতে পারি, এই এন বি অংশটাকে আমরা কি বলতে পারি, আয়তন ধরতে পারি। এন বি অংশটাকে কি ধরতে পারি, আয়তন ধরতে পারি, আয়তন। তাহলে বি ইকুয়াল টু আয়তন ডিভাইডেড বাই এন, অর্থাৎ আয়তনের একক কি, আয়তনের একক হচ্ছে লিটার, আর এন এর একক কি মোল। তাহলে লিটার মোল ইনভার্স। ওকে, সো প্রথমত ডিরেক্ট প্রশ্ন আসবে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি নিচের কোনটি, তাহলে তোমরা ইজিলি বলে দিবা পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি আর কি। ওকে, সো আমরা কিভাবে এই যে এ আর বি এগুলো তো ধ্রুবক, এই ধ্রুবকগুলোর একক কিভাবে বের করতে পারি, দেখো এ এর এককটা কি ধরতে পারি, এই যে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এই অংশটা যেহেতু চাপের সাথে আছে, এটা একটা চাপ, ঠিক আছে, কারণ এই পরিমাণ চাপ আমরা অ্যাড করতাম আর কি। এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটা কি চাপ, পি ধরতে পারি। তাহলে এন স্কোয়ার এ ইকুয়াল টু পি ভি স্কোয়ার বা এ ইকুয়াল টু পি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। সো চাপের একক কি এটিএম, ভি এর একক কি লিটার, লিটার স্কোয়ার, এবং এন কি মোল, মোল স্কোয়ার। তাহলে এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। এখন দেখেন এন বি অংশটাকে কি ধরতে পারি, আয়তন ধরতে পারি, কারণ কিছু পরিমাণ আয়তন বাদ দেওয়া লাগে। সো এই বি ইকুয়াল টু কি, মনে করো ভলিউম ডিভাইডেড বাই মোল সংখ্যা, ভলিউমের একক লিটার ডিভাইডেড বাই মোল, লিটার মোল ইনভার্স 1। বুঝা গেছে? দেন আরেকটা প্রশ্ন আসে আর কি। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? হ্যাঁ বুলবুল আহমেদ, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি। এখন তুমি যদি কমেন্ট কইরা যাও বারবার 20টা 30টা, আমি কি ক্লাস বাদ দিয়ে তোমার সমস্যাটা সমাধান করতে পারবো? আমরা নোট করে রাখছি, ইনশাল্লাহ হচ্ছে মনে করো ঠিক করে দিব। এখন তোমার জয়েনিং আইডি চলে গেলে তো আর কিছু করার নাই, তোমার ম্যানুয়ালি অ্যাড করতে হবে। এখন এটা তো ওয়েট করো, তাই না? এখন নতুনভাবে কেউ ইমেল খুলে তুমি যে ইমেল দিয়ে ভর্তি হয়েছো ওই ইমেলই তো ইউজ করবা, তাই না? আর নতুন ইমেল ইউজ করলে তোমার কি আমরা ট্র্যাক করতে পারবো? এই কারণেই তো তোমার নিচ্ছে না। ওকে, আসো সামনে যাই আর কি। সিলেবাস শেষ হইলে তোমাদের হচ্ছে হবে আর কি, পরীক্ষা হবে, টানা পরীক্ষা আর কি, ঠিক আছে? দেন মাঝে মাঝে সলভ ক্লাস বা তোমাদের সাথে জুম সেশন করা হবে আর কি, বুঝতে পারছো? আসলে হচ্ছে রিভিশন ক্লাস নিয়ে ওইভাবে হচ্ছে শেষ করা যাবে না, কারণ অনলাইনে একটা সুবিধা হচ্ছে তুমি ক্লাস রিপিট দেখতে পারো, এখানে রিভিশন ক্লাস নেওয়ার কিছু নাই। এমন হইতে পারে আমরা পরীক্ষা চলবে আর কি, মাঝে মাঝে এসে আমরা তোমাদের সাথে কথাবার্তা বলবো, দুই একটা প্রবলেম সলভ করবো এরকম। সো ওইটা ডিজার্ভ করো না, রিভিশন যার দেওয়ার সে রেকর্ড দেখতে পারবা। বুঝা গেছে? একটু তিতা হইলেও সত্য, বাস্তবতায় আসে। আর মিষ্টি কথা বলে যদি বলি তোমার হ্যাঁ রিভিশন ক্লাস হবে, অনেকগুলা ক্লাস হবে, দেন তুমি তো হচ্ছে ঝামেলায় পড়বা।
মানে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা হবে, যেগুলো না পড়লেই নয়। ঠিক আছে, সামনে আসো, এখন আসো সামনে যাই আর কি। এখন আসো সামনে যাই। পরিমাণগত রসায়ন এক্সাম তো তোমরা দিছো, হ্যাঁ, কে কত পাইছো বইলো। ওকে, এখন আসো সামনে যাই। আমরা আরেকটা প্রশ্ন আসে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে, সেটা হচ্ছে 7.1 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য 7.1 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। ওয়ালস সমীকরণটি লিখো। 7.1 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। সো তোমার যে কাজটা করতে হবে, এন এর মানটা বের করতে হবে। এন ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত, 7.1 গ্রাম, ক্লোরিনের ভর কত 71, 1/10 বা 0.1। সো এন এর মানটা শুধু বসায় দিবে। আমরা কি জানি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ ভি মাইনাস এন বি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এন আর টি। সো যে জায়গায় এন আছে, যে জায়গায় এন আছে সে জায়গায় 0.1 বসায় দিবে। দেখো পি প্লাস, ঠিক আছে, পি প্লাস 0.1 হোল স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই না, ইন্টু ভি মাইনাস 0.1 বি ইকুয়াল টু 0.1 আর টি। শেষ। এই ধরনের প্রবলেমগুলোও আসে পরীক্ষায়। বলে কি 7.1 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? সবাই বলো তো, কমেন্ট করে জানাও তো, সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। এখন আসো আমরা আরো কিছু জিনিস শিখি, যে জিনিসগুলো আমাদের কাজে দিবে। প্রথমে হচ্ছে আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক পড়ব। সংকোচনশীলতা গুণাঙ্ক এটা কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? জেড দ্বারা। এখন জেড এর মান তিন ধরনের হইতে পারে। জেড কি হইতে পারে? 0 হইতে পারে, জেড 1 থেকে বড় হইতে পারে, জেড 1 থেকে ছোট হইতে পারে। সো আমরা জানি জেড যদি 0 হয়, ঠিক আছে, জেড যদি 0 হয় সেটাকে বলি আদর্শ গ্যাস, ঠিক আছে।
আর Z1 থেকে বড় অথবা ছোট হলে সেটারে বলি কি বাস্তব গ্যাস। এখন কিছু এক্সাম্পল মানা লাগবে আর কি। Z0 কার কার? Z0 তো আদর্শ গ্যাস, আসলে প্রকৃতিতে কোনো ইয়া নাই। 1 অপেক্ষা বেশি কার কার? দেখো হাইড্রোজেন, হিলিয়াম এবং নাইট্রোজেন। হাইড্রোজেন, হিলিয়াম এবং নাইট্রোজেন এই সকল গ্যাসের Z এর মানটা কি 1 অপেক্ষা বেশি। আর Z1 অপেক্ষা কম যেটা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া আর কি। সো এগুলি কি Z1 থেকে ছোট আর কি। এখন আসো অ্যামেগা বক্র আমরা তো পড়ছি, বিজ্ঞানী অ্যামেগা এই Z এর মানের উপর ভিত্তি করে কি বের করছিলেন আর কি। ঠিক আছে, Z এর মানের উপর ভিত্তি করে সে ডিসাইড করছে যে কি ডিসাইড করলো, বা সে দেখাইছে বিচ্যুতিগুলো দেখাইছে একটা গ্রাফের মাধ্যমে, মানে কার বিচ্যুতি কখন হয় আর কি। সো আদর্শ অবস্থা থেকে বিচ্যুতির ক্রম আর কি। ঠিক আছে, বাস্তব গ্যাসগুলো ঠিক আছে, গ্যাসগুলো আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি করে, বিচ্যুতি। সো যাদের Z এর মান 1 থেকে বড়, সো আমরা দেখছিলাম হচ্ছে এই ধরনের একটা গ্রাফ। যাদের Z এর মান 1 থেকে বড় তাদের কি হয়, এইভাবে বাড়তে থাকে, তাই না? আর যাদের Z এর মান 1 থেকে ছোট তারা প্রথমে কমে তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। সো স্পেসিফিকভাবে এই চিত্র দরকার নাই, তোমার দরকার হচ্ছে কার বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। সো তোমার যদি কয়েকটা কম্পাউন্ড দেওয়া থাকে, যেমন অ্যামোনিয়া, ঠিক আছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে HCl, তারপরে হচ্ছে হাইড্রোজেন, দেন হচ্ছে হিলিয়াম। সো তুমি কিভাবে বিচ্যুতির ক্রমটা বের করতে পারো? তুমি হচ্ছে আণবিক ভর টেকনিকটা ইউজ করতে পারো, আণবিক ভর। সো যার আণবিক ভর বেশি তার কি বিচ্যুতি বেশি। বাট দুইটা ব্যতিক্রম মাথায় রাখবা, যত যাই কম্পাউন্ড হোক না কেন অ্যামোনিয়া এর বিচ্যুতি সবচেয়ে বেশি, অ্যামোনিয়ার বিচ্যুতি অলওয়েজ বেশি। অ্যামোনিয়াটারে 1 নম্বরে লিখবা, মানে পৃথিবীতে যত যাই কিছু দেখ না কেন অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি। ঠিক আছে, অ্যামোনিয়ার বিচ্যুতিটা কি সবচেয়ে বেশি ভাই, সবচেয়ে বেশি। তারপরে যদি আসো হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে তুমি যদি কম্পেয়ার করো, হিলিয়ামের আণবিক ভর বেশি, তাইলে হিলিয়ামের বিচ্যুতিটা বেশি হওয়ার দরকার ছিল। বাট এরকম হয় না, হাইড্রোজেনের বিচ্যুতিটা কি হয়, হিলিয়াম থেকে বেশি হয়। এই দুইটা ব্যতিক্রম মাথায় রাখবা, এই দুইটা কি রাখবা, ব্যতিক্রম যেটা আছে, এই দুইটা ব্যতিক্রম তোমরা মাথায় রাখবা, তাইলে আর কোনো প্যারা নাই। এই দুইটা ব্যতিক্রম মাথায় রাখবা, হাইড্রোজেনের বিচ্যুতিটা হিলিয়াম থেকে বেশি, হাইড্রোজেনের বিচ্যুতিটা হিলিয়াম থেকে বেশি আর কি। ঠিক আছে, ও সরি কি লিখছি, Z0 লিখছি নাকি দেখি, Z1 হবে। ঠিক আছে, Z1 কি? আসসালামু আলাইকুম, ঘুম ভাঙছে আপনার? এইদিকে আইসেন না, উস্তা খাবেন। হ্যাঁ কি বাবা, সে এখন আমার কোলে উঠবেই, আসো। ওকে, যদিও ক্লাস শেষ পর্যায়ে, ওকে সমস্যা নেই, তোমারে নিয়েই পড়াবো। হ্যাঁ দেখো তো অলস বাচ্চাগুলোরে দেখতে পারো কিনা, চিনো কিনা। ওকে আসো। তো দেখো Z1 হইলে আদর্শ গ্যাস, 0 না ভাই, একটু ঝামেলা হয়েছিল আর কি। সাদিয়া জাহান তনু, ভাই ফিক্সড একটা রুটিন করলে ভালো হইতো আর কি। ঠিক আছে, সপ্তাহে ম্যাক্সিমাম 4 থেকে 5টা কেমিস্ট্রি ক্লাস, ডেইলি ক্লাস করা কঠিন আর কি। শোনো, তোমাদের যা অনেকেই আছে ফ্রেন্ডরা মেডিকেল এক্সাম দিবে, সো ওদের কথা চিন্তা করে, আবার আজ কালকে MISTর এক্সাম ছিল, সো ওদের কথা চিন্তা করে দেখা গেছে দিতে হয়েছে। আর আগে শেষ করলে তোমাদেরই ভালো, রিভাইজ দিতে পারবে আর কি। ঠিক আছে, আগে শেষ করলে তোমাদেরই ভালো। কি বাবা, দাঁড়াও ইয়াটা বন্ধ করে দিই তোমার জন্য, এসিটা বন্ধ করে দিই। হ্যাঁ ওকে, শেষ, ঠান্ডা আর লাগবে না। ওকে ক্লিয়ার, সালাম দিছো ওদেরকে। ওকে আসো সামনে যাই আর কি। খেয়াল করো যেটা পড়তেছিলাম আর কি, আমরা কিভাবে বের করতে পারি বিচ্যুতিটা? যার আণবিক ভর বেশি
তার কি বিচ্যুতি বেশি, তাই না? যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, আরেকটা জিনিস যে কয়েকটা ব্যতিক্রম মাথায় রাখতে হবে। মানে আণবিক ভর যার যতই থাকুক না কেন, অ্যামোনিয়ার আণবিক ভরটা, অ্যামোনিয়ার বিচ্যুতিটা কি হবে সবচেয়ে বেশি হবে। অ্যামোনিয়ার বিচ্যুতিটা কি হবে সবসময় বেশি হবে। আর হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে হাইড্রোজেনটা কি হবে হিলিয়াম থেকে বেশি হবে। হাইড্রোজেনটা কি হবে হিলিয়াম থেকে বেশি হবে। এখন একটু খেয়াল করো, এই অর্ডারটা যদি সাজাই, এই যে কয়টা কম্পাউন্ড লিখলাম, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, HCl, হাইড্রোজেন, হিলিয়াম, এই অর্ডারটা যদি দেখি, তাহলে অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি। তারপরে কি হবে ভাই? তারপরে হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, অর্থাৎ 44। তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে যদি আসে HCl, তারপরে কি আসবে HCl, দাঁড়াও শেষ বাবা। আর দেন কি আসবে? হাইড্রোজেনের বিচ্যুতিটা হিলিয়াম থেকে বেশি, হাইড্রোজেন তারপরে হিলিয়াম। ঠিক আছে, একটু সুন্দরভাবে মুইছা অন্য কালি দিয়ে লিখি। আমরা যদি অর্ডারটা সাজাই, সবার প্রথমে অ্যামোনিয়া, আণবিক ভরটার কিছু দেখবা না। তারপরে কি কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44। তারপরে HCl কত 36.5 HCl। তারপরে হাইড্রোজেন আর হিলিয়ামের ভিতরে কার বিচ্যুতি বেশি? হাইড্রোজেনের বিচ্যুতিটা হিলিয়াম থেকে বেশি। এই অর্ডারটা মাথায় রাখবা, এই অর্ডারটা আসছে। আর দেখবা তোমরা আরেকটা জিনিস আমি জানি, এটা দেখার পরে অনেকে ডিসকাশন গ্রুপে দিবে, ভাইয়া অমুক গাইডে তো এইটা লেখা, তমুক গাইডে তো এইটা লেখা। আরে ভাই, তুই যখন দুই দিন পরে হচ্ছে গিয়ে মনে করো ভার্সিটিতে চান্স পাবি, তুই গাইড লিখবি, বুঝতে পারছো? আর গাইড লেখে ফার্স্ট ইয়ারের পোলাবেনটা, এই জিনিসটা মাথায় রাখো। তো ফার্স্ট ইয়ারের পোলাবেনের মাথায় কি আছে এইটুক তো জানো। সো এটা 90% গাইডে ভুল দেওয়া আছে, আমি বলে দিতেছি। তারপরেও যদি কাউরে দেখি ডিসকাশন গ্রুপে পোস্ট দিছো, ভাই এটা অমুক গাইডে এইটা দেওয়া, তমুক গাইডে এইটা দেওয়া, মায়ের কিন্তু একটা দেওয়া মাটিতে পড়বে না আর কি। ঠিক আছে, মায়ের একটাও মাটিতে পড়বে না, এই জিনিসটা মাথায় রাখো আর কি। শেহাব খান, পরিমাণগত রসায়নের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দিয়েছে কি? মানে এটা তার মানে দিতেই হবে, অস্থির অর্ডার করতেছে। এইসব পোলাওয়াই নিতে চাই, আমি চেক করতেছি। একজন আমারে ফাঁসি দিয়ে দিবে আর কি, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দেই নেই দেখা, বুঝতে পারছো? ওকে, দেখছো বাবা, তোমার বাবারা নাকি ফাঁসি দিবে। মাইরা, হ্যাঁ বলো, মাইরা ফাটায় ফেলাবো একবারে। আসো, ওকে খেয়াল করো, সামনে যাই আর কি। দেখছো মাইট দেখায় দিছে, মাইট দেখায় দিছে। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই পড়াবো আর কি, এটাই লাস্ট টপিক ছিল আর কি। আগামী দিন হচ্ছে এইখান থেকে স্টার্ট করব। আর এই টপিকে থিওরি পড়া বেশি, আর একবারে শেষে গিয়ে সব ম্যাথ একসাথে করাই দিব। সো কেউ আবার ডিসকাশন গ্রুপে এও পোস্ট করে না, ভাই আপনি ম্যাথ করার নাই, প্রতারণা করতেছেন, এই করতেছেন সেই করতেছেন। কথায় কথায় তোমাদের মানে কি সুন্দর ডায়লগ, প্রতারণা, টাকা মেরে খাচ্ছেন, মানে অস্থির সেই লাগে বলো এন্টে। এইসব ওয়ার্ড তোমরা উচ্চারণ কেমনে করো, মানে কি কি করতেছি ওদের জন্য বাবা, বাট ভালো না। তুমিই ভালো। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভাই কয়টা ক্লাস লাগবে? 2টা বা 3টা, আগামী দিন দেখি শেষ করতে পারি কিনা। বুঝতে পারছো? তুমি কিছু বলবো ওদেরকে, বলো। হ্যাঁ, একটা কবিতা শোনো, বলো। হ্যাঁ বইলা ফেলো, মাইক হাতে নিছে আমার ছেলে। বলতে হবে। সে বুঝছে মাইকটা খাওয়ার জিনিস না, মাইকটা কথা বলার জিনিস, এইভাবে ধরছে। ইনশাল্লাহ খুব দ্রুত আমি কথা বলবো। হ্যাঁ, টাটা বাই বাই দিয়ে দাও সবাই। একটা তালি দাও তো, তালি তালি দিয়ে দেখাই দাও সবাই। তুমি যে তালি দেওয়া শিখছো, তালি দাও। তুমি মাইকই ধরবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন।